গাইস, আমরা আজকে উঠবো বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের নৌকাগুলোর ভিতর একটাতে এবং বাংলাদেশের সবচেয়ে উচ্চমানের নৌকাগুলোর ভিতর একটাতে এবং দেখার চেষ্টা করব কোন নৌকাতে কেমন সুবিধা এবং কেমন অসুবিধা। তো চলেন। বাংলাদেশে নিম্ন শ্রেণীর নৌকা বলতেই আমরা বুঝি ছোট ডিঙ্গি নৌকা বা মাছ ধরার নৌকা, যেটাতে চড়তে আমাদের কোনো টাকাই লাগে নাই, বলতে পারেন আমরা চড়ছি একদম মাগনা। আর অবশ্যই এই টাইপের নৌকায় একটা মাঝি থাকে। যেহেতু নৌকাটা আমরা একদম মাগনা পাইছিলাম, তো নৌকার কন্ডিশন তেমন একটা ভালো ছিল না। নৌকায় মানুষের ক্যাপাবিলিটি ছিল 4 জনের উইথ মাঝি, বাট 4 জন ওঠার পর একটা জিনিস রিয়েলাইজ করি যে এই নৌকা 4 জন নিয়ে সার্ভাইভ করতে পারবো না, তো একজনরে আমরা পারেই রেখে যাই এবং তারপরেই আমাদের মাঝি আমাদের নৌকাটা চালাতে সক্ষম হয়। এই ধরনের নৌকায় কোনো ছাদ থাকে না, যার ফলে রোদ মাথার উপর আইসা বলে নৌকাটা ছিল বেশ ভাঙাচোরা আর পুরানো, দেখে মনে হইতেছিল অনেকদিন কেউ এই নৌকাটা ব্যবহার করে নাই। অবশ্য নৌকায় বেশ কয়েক জায়গায় ভাঙাও ছিল, যেটা দিয়ে পানিও ঢুকতেছিল। একটু একটু করে পানি ঢুকতে ঢুকতে একটা সময় মোটামুটি পানির বন্যা বয়ে যায়। অবশ্য আমি নৌকায় ওঠার পর আমার পায়ের পাড়ায় মাচাঙের বেশ কয়েকটা অংশ ভাঙা যায়। নৌকালা দেখলে আমার খবর আছে। প্রকৃতি সুন্দর হওয়ার কারণে নৌকার রাইডটা অতটাও খারাপ লাগতেছিল না, পানির মাঝখান দিয়ে যাইতেছিলাম, ভালোই লাগতেছিল। নৌকার কোনো ইঞ্জিন ছিল না, যার জন্য নৌকার স্পিডও অনেক কম। একটা সময় মাঝির উপর ভরসা করে না থাইকা নৌকাটা আমরাও চালানো শুরু করলাম। মজার বিষয় হলো নৌকাতে কোনো বৈঠাও ছিল না। প্রায় অনেকক্ষণ নৌকা রাইড করার পর আমরা মোটামুটি ক্লান্ত, তো এমন একটা জায়গায় আসলাম যেটা হলো মৎস্য খামার, যে জায়গায় মাছ ধরা নিষেধ। কিন্তু পরে বুঝতে পারলাম এই জায়গায় মাছ ধরা নিষেধ থাকলেও পোলাপান এই জায়গায় মাছই ধরতেছিল। আর নৌকাটা এতই দুর্বল ছিল যে আশপাশ দিয়ে যদি কোনো বড় ট্রলার যাইতো তাইলে বেশ নাচানাচি শুরু করতো, লাইক ঝাঁকানাকা 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 দেহ দোলানা। আর বিলের একটা প্রান্তে যে আমরা দেখলাম সেই টাইটানিক, যেটা বহু আগে ডুবে গেছিল কিন্তু রিসেন্টলি ভাইসা উঠছে। গরম এতই বেশি ছিল যে আমার পায়ের ঘাম মাথায় পড়তেছিল, তো মাঝির পাশাপাশি আমিও হাত মারতে শুরু করলাম, মানে হাত দিয়ে বৈঠা মারতে শুরু করলাম। আর গরমের দোচন সহ্য করতে না পাইরা একটা টাইমে আমাদের মাঝিও জামা কাপড় খুইলা উল্টা ডিগবাজি দিয়ে পানিতে লাফ দিল। আর যেহেতু আমি সাঁতার পারি না, তাই চাইলেও আমি গোসল করতে পারবো না, তাই গরমের দোচন সহ্য করতে না পাইরা মাঝিরে রাইখা নৌকা নিয়ে আমি রওনা দিলাম বাংলাদেশের উন্নত মানের নৌকাগুলোর ভিতর একটাতে চড়তে। উন্নত মানের নৌকাগুলোর ভিতর একটাতে চড়তে আমাদের যেতে হয়েছিল টাঙ্গুয়ার হাওর, কারণ এখানেই বাংলাদেশের সব থেকে উন্নত মানের ভাসমান নৌকাগুলো পাওয়া যায়, যাদেরকে লাক্সারিয়াস হাউস বোটও বলে। হাউস বোট বলার কারণ হলো আপনাদের বাড়িতে যা যা আসে এই নৌকায় ঠিক আপনারা তাতাই পাবেন। এই নৌকায় ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাই বিশাল এক লবি, আর যেখানে অনেক মানুষজন ছিল। তুমি ঠিক দাও কেন? লবির ডেকোরেশন আর ডিজাইনিং এমন ছিল যেটা আমাদের বাড়িতেও থাকে না, আর পুরা নৌকাটাই ছিল ওয়েল ডেকোরেটেড। আর এই বোটের ভিতর আমরা আমাদের একটা রুমও পাই, যেটা ছিল বেশ সাজানো গোছানো, বলতে পারেন অনেক সুন্দর। আর এই রুমের ভিতর একটা এসি ছিল যেটা মাঝে মাঝেই চলতো, আর এসির পাশাপাশি একটা ফ্যান যেটা সব সময় চলতো। আর ছিল বেশ অনেকগুলা সুইচ, কিন্তু ওইটার ভিতর একটা সুইচই কাজের ছিল, যেটা আমি টিপতাছি। টিপাটিপি করতে আমার ভালোই লাগে। আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বালিশ ছিল, আর ছিল সুন্দর নরম তুলতুলা বিছানার ব্যবস্থা, এবং বাইরের ভিউ দেখার জন্য ছিল একটা জানলা আর একটা বেলকনি। অ্যাটাচ ওয়াশরুমও ছিল, ওয়াশরুমটাও কম খারাপ না। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যেটা সবচেয়ে বেশি ময়লা ছিল ওইটা হলো এই ওয়াশরুমের আয়না। আর এই ওয়াশরুমের সব থেকে অপ্রয়োজনীয় জিনিস মনে হয়েছে আমার কাছে এই পেন্টিংটা। ভাই আঁকতে আঁকতে কি এই পেন্টিং এর দিকে তাকাইবো? ওয়াশরুমে একটা ঝর্ণাও ছিল যেটা দিয়া পানি বাইর হয় না, তবে যে কলটা ছিল কলটা দিয়া মোটামুটি আকারে ভালোই পানি বাইর হয়, কম খারাপ না। আর এত সুন্দর তুলতুলা বিছনা দেখা আমার ঘুমাইতে মন চাইছিল, তো আমি একটু ঘুমাই নেই। ও একটা খেতাও দিছিল যেটা গায়ে দিয়ে নিলেই ভালো হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, নামাজ পড়ার জন্য তারা একটা জায়নামাজও দিছিল এবং সবার প্রয়োজনীয় চার্জিং পোর্ট, যেটা অলরেডি আমি আমার মোবাইলটা চার্জে লাগিয়ে রাখছি। আর রুমের ভিতরে একটা মিরর ছিল যেটাতে ময়লার জন্য আমার চেহারা দেখা যাইতেছিল না। আর এই বোটে কিন্তু আমরা 5 বেলার খাবার পাবো আর বেশ কয়েকবারের নাস্তা, তো অলরেডি আমার নাস্তা চলে আসছে এবং বোটের খাবারের কোয়ালিটিও ভালো, বলতে পারেন সেই স্বাদ। আর এই হাউস বোট গুলার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই বোট গুলার ছাদ, আর ছাদে যাওয়ার জন্য যত একটা সিঁড়িও ছিল, আর ছাদে অসংখ্য মানুষ যে যার মতো প্রকৃতি দেখে সময় কাটাইতেছে। আর এই বোটের মানুষের ক্যাপাসিটি আই থিঙ্ক 20 থেকে 22 জনের, এর বেশি হইতে পারে বা কম হইতে পারে, আমি ঠিক জানি না। আর বলতে পারেন পুরো বোটটাই ভরা ছিল ফ্যামিলি ফ্রেন্ডস, যে যার মতো যারা নিয়ে পারছে তারা নিয়ে আসছে। আর এই বোটের ছাদে আরাম করার জন্য বেঞ্চ সহ বেডের ব্যবস্থাও ছিল, কিন্তু কেন জানি এগুলাতে মানুষ জামা কাপড়ই নাড়ছে। জামা কাপড় পর্যন্ত তো ঠিকই ছিল, তাই বইলা এইটা কি জাঙ্গিয়া? এই নৌকাতে সেফটির ব্যবস্থাও ভালোই ছিল, মানে টিউব, টায়ার, লাইফ জ্যাকেট। কোনো দুর্ঘটনা ঘটলে আপনি এগুলা দিয়ে সেভ হইতে পারবেন। আর এই বোটের ছাদটাও আমাদের বাড়ির ছাদের মতো গাছপালা ফুল দ্বারা বাগানের মতো সাজানো, কিন্তু ভাই কেন জানি এই জায়গায় মানুষ জামা কাপড় শুকা দিছিল। আর এই বোটে ছিল একজন ক্যাপ্টেন, যিনি একদম ভাবসাব নিয়ে বোটটা চালাইতেছিল, দেখতে জোস লাগতেছিল। আর এটাতে একটা দোলনাও ছিল যেটাতে ঝুলতে খারাপ লাগতেছিল না, কিন্তু ভয় লাগতেছিল যে কোন জানি ছিঁড়ে পড়ে যায়। এছাড়াও এই বোটে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বিনোদনের জন্য ছিল গানের ব্যবস্থা।
আর ছেলেটা গানটাও গাইছে অনেক জোস। আর এত কিছুর সাথে এই বোটে আমাদের পার পার্সন খরচ পড়ছে 6,000 টাকার উপরে। আমি জানি না এটা ওয়ার্থ ইট নাকি না, আসলে কিছু জিনিস টাকা দিয়ে বিবেচনা করা যায় না। আমি 2 ধরনের নৌকারই মজা নিচ্ছি, এখন আপনাদের পালা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।